আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তাসনিম জারার পর পদত্যাগ করলেন জাতীয় নাগরিক পার্টির তাসনুভা জাবিন। এনসিপির সঙ্গে জামাতের সমঝোতা চূড়ান্ত, জানালেন সহকারী সেক্রেটারি জেনারেল। বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। মনোনয়নপত্র সংগ্রহ কাল শেষ হচ্ছে সংগ্রহের সময়সীমা। হাদির হত্যাকারীরা ভারতে পালিয়েছে, ব্রিফিংয়ে ডিএমপি। শুটার ফয়সালের ২ সহযোগী মেঘালয়ে গ্রেফতার, ৭ থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট। হাদি হত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয়, হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। ৮ বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি শুরু। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে এনসিপি। এ নিয়ে মতবিরোধের জেরে সবশেষ পদত্যাগের ঘোষণা দেন দলের যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তাসনুভা একথা জানান। ঢাকা ১৭ আসনে তাকে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি। এদিকে সকালে ফেসবুক পোস্টে জামাত নির্ভরযোগ্য মিত্র নয় উল্লেখ করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দলটির সঙ্গে রাজনৈতিক সমঝোতায় না জড়ানোর আহ্বান জানান। এদিকে জামাতের সঙ্গে এনসিপির সমঝোতার বিষয়টি অনেকটাই চূড়ান্ত হওয়ার পর শনিবার সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এছাড়া জামাতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন এনসিপির ৩০ জন নেতা। এতে বলা হয়, এই সিদ্ধান্ত এনসিপির আদর্শ, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে জামাতে ইসলামীর আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। টেলিফোনে এটেন বাংলাকে তিনি জানান, কাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় রাতের মধ্যে বিভিন্ন দলের সাথে আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এ নিয়ে এখন আর কোনো টানাপোড়েন নেই বলেও জানান তিনি। আট দল যেটা আমাদের চলমান ৮ দল, সেটা তো আজকে কয়েক মাস থেকে আমরা একসাথে কর্মসূচি দিয়েছি এবং সর্বশেষে নির্বাচনের জন্য আমাদের আসন সমঝোতার বিষয়টিও দীর্ঘ আলোচনা হয়েছে। শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে বসেছেন, ওনাদের পক্ষ থেকে ঘোষণা আসবে। আরো কয়েকটি দল আছে, এনসিপি সহ আরো কয়েকটি দলের সাথে আলোচনা আছে। আজকে ফাইনাল চূড়ান্ত ঘোষণা হবে কোন দল কতটা আমরা আসন সমঝোতায় গেলাম। যে বিষয়টি আজকে হবে, কালকে যাতে সবাই জমা দিতে পারে। আমরা তো কিছু আসন অলরেডি প্রায় আলোচনা করে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিলাম। এই সময় এসে আরো কয়েকটি দলের সাথে আলোচনা আরম্ভ হওয়ার কারণে নতুন করে কিছু আসন আবার আলোচনায় চলে আসছে। আমাদের পক্ষ থেকে একটা ইশতেহার থাকবে যে ২টি আসন সমঝোতা, এটা তো কোনো জোট না, এই জন্য হয়তো ইশতেহার একসাথে না হওয়ারই সম্ভাবনা আর কি। ঢাকা ১৭ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে শনিবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসনে ২টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, ২টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি দলীয় সিদ্ধান্ত। এদিকে বিভাগীয় কার্যালয় থেকে ১৩টি আসনে শনিবার পর্যন্ত ২০৫টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঢাকা ১, ২, ৩, ১৯ ও ২০ এবং নির্বাচন কমিশন ভবন থেকে ঢাকা ১৩ ও ১৫ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা প্রদান কার্যক্রম চলছে। রোববার সকাল থেকে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ ও জমা দান করছেন। আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন।
মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা মহানগর গুলশান এলাকার ভোটার এবং জনসাধারণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 থেকে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে এই মুহূর্তে আমি তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম এবং ইনশাল্লাহ যাবতীয় প্রক্রিয়া শেষ করে আগামীকাল আমরা ওনার পক্ষ থেকে এই অফিসে মনোনয়নপত্র দাখিল করব। আমরা আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি। দর্শক, এই মুহূর্তে সেগুন বাগিচায় ঢাকা মহানগর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী ইয়াসিন রানা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, মনোনয়নপত্র সংগ্রহে প্রার্থী ও সমর্থকদের আনাগোনা কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়, যেটি নির্বাচনকালীন ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে দায়িত্ব পালন করবেন, এখানে সকালে তারেক রহমান বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার পক্ষ থেকে ঢাকা 17 আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন খালেদা জিয়ার একান্ত সচিব। এছাড়া ঢাকা আরো কয়েকটি বিষয় জানাতে চাচ্ছি। ঢাকা বিভাগীয় এই কমিশনার কার্যালয় থেকে মোট ঢাকার 13টি আসন থেকে এখানে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়া চলবে। গতকাল পর্যন্ত মনোনয়ন ফর্ম শুধু সংগ্রহ হয়েছে এবং আজকে এবং আগামীকাল মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কার্যক্রম চলবে। একটি বিষয় হলো জানিয়ে রাখছি পুনম, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা মোট 61। বর্তমান নির্বাচন কমিশন 2025 সালে 8টি দলকে নিবন্ধন দিয়েছেন এবং গত বছর 2024 সালে 4টি দলকে নিবন্ধন দিয়েছেন। এই 61টি দল সহ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার নির্বাচনে 120টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এই প্রতীক বরাদ্দের জন্য এখানে যারা নির্বাচনের করবেন, স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন দলের প্রার্থী, তারা এই কার্যালয়ে আসছেন, সকাল থেকে ভিড় করছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হচ্ছে। গতকাল পর্যন্ত যেটি তথ্য ছিল, 205টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে 13টি আসনের জন্য। এছাড়া আজকে এবং আগামীকাল জমা দেওয়ার কার্যক্রম চলবে। আগামীকালকে মূলত প্রচুর ভিড় হবে, সকল প্রার্থী এখানে জমা দিবেন। জমা দেওয়ার আজকে বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে বিকেল 5টার সময় একটি ব্রিফ করা হবে। সেই ব্রিফিংয়ে জানানো হবে মোট কতটি ফর্ম সংগ্রহ করা হয়েছে এবং কতটি ফর্ম জমা দেওয়া হয়েছে। একটি বিষয় পুনম জানিয়ে রাখছি, এখানে ফর্ম জমা দেওয়ার জন্য মোট 14 ধরনের কাগজ জমা দিতে হয়। হলফনামা থেকে শুরু করে টিন সার্টিফিকেট, অঙ্গীকারনামা, এরপরে ব্যাংকের যে হিসেব। এছাড়া যদি কেউ স্বতন্ত্র নির্বাচন করেন, ওনার ক্ষেত্রে 1% ভোটারের যে তালিকা সহ, কিংবা যদি সাবেক এমপি হন, ওনার সেই সাবেক এমপির গ্যাজেট এখানে জমা দিয়ে উনি জমা দিতে পারবেন। নির্বাচন কমিশনের তরফ থেকে যেই ধরনের শর্ত দেওয়া হয়েছে, সেই শর্ত পূরণের জন্য অঙ্গীকারনামা এই নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে দিতে হবে। আপনার এখানে পরবর্তীতে দুপুরের পর থেকে এখানে অনেকেই জমা দিতে আসবেন। সকালে শীতের কারণে এখানে ভিড় কম ছিল, দুপুরের পর থেকে ভিড় বাড়বে, এমনটাই আমরা জানতে পেরেছি। তো নির্বাচন এই বিভাগীয় কার্যালয় থেকে পুনম এই ছিল মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সবশেষ তথ্য। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী ইয়াসিন রানার সঙ্গে। ভোটারদের উদ্দীপনার প্রতীক তারেক রহমান যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে তার জন্য বাধা হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাসাসের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই কথা বলেন। রিজভী বলেন, দীর্ঘ 17 বছর পর দেশের মানুষ তারেক রহমানকে জাতীয় নেতা হিসেবে বরণ করে নিয়েছে। জনপ্রিয়তার কারণে তিনি যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারেন। আধিপত্যবাদীরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে নস্যাৎ করতে চায় অভিযোগ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান রিজভী। ভোটারদের উদ্দীপনার একজন প্রধান প্রতীক উনি যে কোনো জায়গা থেকেই, সারা বাংলাদেশই তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসেবে বরণ করেছে। উনি যে কোনো জায়গা থেকেই উনি দাঁড়াতে পারেন। জনাব তারেক রহমান যেখান থেকেই মনে করবেন সেখান থেকেই তিনি দাঁড়াবেন, কারণ তার জনপ্রিয়তা ভোটারদের মধ্যে
তার প্রতি যে আগ্রহ এবং তার প্রতি যে উচ্ছ্বাস, সুতরাং এই ক্ষেত্রে তার কোথাও থেকে দাঁড়ানো মানে হবে না, বাধা হবে না। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো কার্যালয়ে প্রবেশের পর তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ স্থায়ী কমিটির সদস্য, কর্মকর্তা, কর্মচারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। ইতোমধ্যে ফয়সালকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করায় দুজনকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। এদিকে হাদি হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে জানিয়ে 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যাকাণ্ডে জড়িত বলছে ডিএমপি। জিএম তসলিমের রিপোর্ট। রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। এরপর দেশব্যাপী শুরু হয় বিচারের দাবিতে আন্দোলন। হত্যাকাণ্ডের 16 দিন পর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো পুলিশ স্বীকার করল হাদি হত্যার মূল শুটার ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছে। এ হত্যা মামলায় দেশে গ্রেফতার হয়েছেন মূল শুটার ফয়সালের বাবা মা, স্ত্রী, শ্যালকসহ 11 জন। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামি শনাক্তের আগেই তারা সীমান্ত পার হতে সক্ষম হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে। ভারত বিরোধী হওয়ায় হাদিকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। 5 আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকায় শুটার ফয়সালের অবস্থান শনাক্ত হলে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা ডিএমপির। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানী শাহবাগে সড়কে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বেলা 1:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে সেখানে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের সরকারকে অনুরোধ করছেন তারা বলছেন, হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। গত 3 দিন ধরে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে আন্দোলন করে আসছে তার প্রতিষ্ঠিত সংগঠন ইনকিলাব মঞ্চ। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি কি শুরু হয়েছে, আমাদেরকে জানান। পুনম, আপনি জানেন যে হাদি হত্যার ঘটনায়
জড়িতদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের কর্মী যারা রয়েছেন তারা সবাই কিন্তু সরব রয়েছেন। গত 3 দিন ধরে শাহবাগের এই যে শাহবাগ চত্বরটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা লাগাতার তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো কিন্তু প্রশাসনের কাছে, সরকারের কাছে তুলে ধরছেন। একই সাথে তারা সবসময় কিন্তু বলছেন যে যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কিন্তু 36 জুলাইয়ের যে চেতনা সেটি ধ্বংসের পেছনের কারিগর। সুতরাং সেই সব ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং পুরো জাতির সামনে তাদেরকে চিহ্নিত করে প্রকাশ করতে হবে, এমন দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তারই অংশ হিসেবে আজকের যে কর্মসূচিটি ছিল সেটি হচ্ছে সারা দেশের যতগুলো বিভাগীয় শহরগুলো রয়েছে সেসব শহরগুলোতে তারা অবরোধ কর্মসূচি পালন করবেন এবং সেই অবরোধ কর্মসূচির অংশ হিসেবে তারা এখন শাহবাগে, ঢাকার যে শাহবাগ রয়েছে সেই শাহবাগে তারা জড়ো হয়েছেন এবং ঠিক 2:45 দিকে এখানে কিন্তু নেতাকর্মীরা চলে আসেন এবং আসার পরে যে শাহবাগের যে চত্বরটি রয়েছে অর্থাৎ চৌরাস্তাটি রয়েছে সেই চৌরাস্তার দিকে তারা বসে পড়েন এবং বসে সেখানে কিন্তু তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো দিচ্ছেন এবং একসাথে বলছেন তারা বিভিন্ন রকম স্লোগানে কিন্তু বলছেন যে হাদি হত্যার যে বিচার রয়েছে সেটা কিন্তু দ্রুত শেষ করতে হবে এবং তাদেরকে যারা হত্যা করেছে হাদিকে তাদের সবাইকে কিন্তু দ্রুত গ্রেফতার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শাহবাগ চত্বর যেটি রয়েছে, যেটিকে তারা ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা, তারা কিন্তু এখানে বসে গেছেন এবং এখানে বসে কিন্তু বিভিন্ন রকমের স্লোগান তারা দিচ্ছেন। আমার পেছনে যে স্টেজ রয়েছে সেই স্টেজ থেকে কিন্তু নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন আস্তে আস্তে। এই সব যে যারা রয়েছেন ইনকিলাব মঞ্চের কর্মী তাদের কিন্তু এখানে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি বাড়ছে এবং এখানে কিছুক্ষণ আগে তারা জোহরের নামাজ আদায় করেছেন। এরপর কিন্তু এখানে বসেছেন তারা। তারপর থেকে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু বারবারই হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করার জন্য বলছেন। একই সাথে তারা বলছেন যে হাদি হত্যার বিচার না হলে নির্বাচন হতে দেবেন না। তারা বলছেন যে আগে হাদি হত্যার বিচার হতে হবে, এরপরে নির্বাচন আয়োজন করতে হবে। সরকারের উপর এরকম চাপ কিন্তু তারা এখান থেকে প্রয়োগ করার চেষ্টা করছেন এবং একই সাথে তারা বলছেন যে সরকারের মধ্যে যারা রয়েছেন যাদের গাফিলতির কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, বিশেষ করে তারা দোষারোপ করছেন আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে, তাদের দুজনকেই তাড়াতাড়ি পদত্যাগ করার জন্য তারা কিন্তু এখান থেকে দাবি তুলেছেন। একই সাথে তারা বলছেন যে নির্বাচনের আগেই যাতে হাদি হত্যার বিচার যে রয়েছে সেটি যাতে শেষ করা সম্ভব হয় সেজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। তো পুরম শাহবাগ চত্বর থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবুর সঙ্গে। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল 10:30টার দিকে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একাধিক উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী 1961 সালের 18 মে জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে জেলা জজ আদালতে এবং 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2003 সালের 27 আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন এবং 2 বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2024 সালের 12 আগস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। গত 23 ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। ব্যক্তি শ্রেণী ও হিন্দু অভিভুক্ত পরিবারভুক্ত করদাতাদের জন্য 2025-26 কর বর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও 1 মাস বাড়িয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে জানানো হয়, রিটার্ন জমা দেওয়ার শেষ সময় 31 ডিসেম্বর থেকে বাড়িয়ে 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর আগে করদাতাদের বিভিন্ন সমস্যার কথা বিবেচনা করে এনবিআর রিটার্ন জমার সময়সীমা 30 নভেম্বর থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করেছিল। বেশি সংখ্যক করদাতাকে রিটার্ন জমার সুযোগ করে দেওয়া এবং তাদের উপর চাপ কমাতে আবারও এ সময় বাড়ানো হয়েছে। ক্ষমতায় এলে কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শালন্দর ইউনিয়নের মানব কল্যাণ
পরিষদ প্রাঙ্গণে আলেম ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে জানিয়ে দেশবাসীকে সচেতন থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। ইনশাআল্লাহ আমরা যদি সরকারে যেতে পারি তাহলে অবশ্যই ঠাকুরগাঁওকে পুনরায় চালু করার আমরা ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ। আপনারা মেডিকেল কলেজের কথা বলেছেন, আপনার বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, এগুলো তো আমার দাবি, আপনাদের কেন হবে? এই দাবি তো আমার, এবং এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সারা জীবন কাজ করে এসেছি ভাই। আমরা আপনাদের সঙ্গে আছি। এই ঠাকুরগাঁওতে যতগুলো স্কুল কলেজ মাদ্রাসা আছে আমি বিশ্বাস করি তার 90% মধ্যে আমাদের অবদান আছে। আমি চেষ্টা করেছি, আল্লাহ আমাদের হাত দিয়ে করিয়েছেন। তো এই জন্যে আপনাদের এইটুকু বলতে পারি যে আমি যতক্ষণ জীবিত আছি আল্লাহ আমার হায়াত রাখবেন, আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের জন্য কাজ করব, এবং এখানে যেন ইসলাম ঠিক মতো আপনার বিস্তার লাভ করতে পারে সেই চেষ্টা আমি অবশ্যই করব। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নির্বাচিত হলে মাদক ও যানজট মুক্ত নিরাপদ উত্তরা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। এই আসনে জামাতের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেন, তাদের দল ক্ষমতায় এলে কোনো মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 18 আসন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মিজান শাহজাহান। উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ বিমানবন্দর ও ভাটারা থানার একাংশের সমন্বয়ে সংসদীয় আসন ঢাকা 18। এই আসনে বিএনপির প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। 17 বছর আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, কাজে আমরা যখন নির্বাচনমুখী হই, আমরা যখন নির্বাচনের কথা আসে, কারণ এই গত 3টা নির্বাচনে তো জনগণ ভোট দিতে পারেনি, তারা ভুগ পেতে আছে আশায় যে তারা ভোট দিতে পারবে এইবার, আর এবং তাদের মনের পছন্দনীয় মার্কা সামনে আছে, ধানের শীষ সামনে আছে। কাজেই আমরা জনগণ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। ভোটারদের সঙ্গে নিয়মিত জনসংযোগ করছেন জামাতের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর ইচ্ছায় এবং মানুষের ভালোবাসায় যদি সুযোগ পায়, তারা সরকার গঠন করতে পারে, তাহলে আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো ইনশাআল্লাহ। এই আসনে এনসিপি থেকে শাপলাকলি প্রতীকে লড়ছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। উত্তরায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর আশপাশে গড়ে ওঠা সুউচ্চ ভবন নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। ঢাকা 18 আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কারণে এটি যেমন বিশ্বের প্রবেশদ্বার, একই সাথে এখানে 27টি জেলার লোকজন এই আসনের ভিতর দিয়েই তারা ঢাকায় প্রবেশ করে। এ কারণে এখানকার ভোটাররা বলছেন যে দেশি বিদেশি সমস্ত পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে আগামী দিনের সংসদ সদস্যকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, উত্তরা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কিশোরগঞ্জের খড়মপট্টি বাজারে আছেন সহকর্মী তরিক ইসলাম। তিনি জানাচ্ছেন নির্বাচন নিয়ে সেখানকার ভোটারদের ভাবনা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলে এসেছি কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের 0 পয়েন্ট এলাকায় আমরা এখন অবস্থান করছি। এই এলাকার নির্বাচনী প্রচার প্রচারণা এখনও জমে ওঠেনি। আমরা এলাকার ভোটার যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। তা আপনাদের কাছে জানতে চাইবো, এলাকার নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? ওইরকমভাবে এখনো চোখে পড়ে না নির্বাচনী প্রচার প্রচারণা। এলাকার সমস্যাগুলো কি কি আছে? এলাকার সমস্যা প্রধানত জলাবদ্ধতা, যানজট, এটাই সবচেয়ে বড় সমস্যা শহরে। আপনার কাছে একটু জানতে চাইবো, সামনে তো নির্বাচনে যেসব প্রার্থী নির্বাচন করবেন, প্রার্থীদের কাছে আপনাদের চাওয়া কি থাকবে, প্রত্যাশা কি থাকবে? কিশোরগঞ্জে যে যানজট, অতিরিক্ত যানজট, পাশাপাশি জলাবদ্ধতা আছে, পাশাপাশি আপনার যে শিক্ষা, স্বাস্থ্য, এগুলি তো আমাদের চাওয়া পাওয়া আর কি কিশোরগঞ্জের কাছে। শুনছিলেন এখানকার যারা ভোটার এবং বাসিন্দারা বলছেন যে এই এলাকার সবথেকে বড় সমস্যা জলাবদ্ধতা, যানজট এবং মাদক। তারা বলছেন আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক তারা যেন এই এলাকার এই যে জলাবদ্ধতা এবং একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ নিশ্চিতে কাজ করে। কিশোরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এনসিপি জামাত জোটের বিষয়টি তাদের নিজস্ব দলীয় সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, আদর্শ অনুযায়ী অন্য দলের সাথে জোট করার রাজনৈতিক অধিকার, তবে ঘোষিত আদর্শের সাথে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না।
আগারগাঁয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা হয়েছে। এছাড়াও নির্বাচনের সামাজিক যোগাযোগ মাধ্যমে AI এর অপব্যবহার নিয়ে আলোচনা হয় বলে জানান নজরুল ইসলাম। বিএনপি আইনের এর অপব্যবহার ও অপপ্রচার বিরুদ্ধে ইসির জোরালো পদক্ষেপ আশা করে বলে জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া থেকে নির্বাচন করবেন জানিয়ে তিনি আরও বলেন, ঢাকা 17 আসন থেকে তিনি নির্বাচন করবেন কিনা তা দলের পক্ষ থেকে পরে জানানো হবে। দলের স্বার্থ, দেশের স্বার্থ সবার আগে, ত্যাগী নেতাদের জন্য আরো বেশি আগে। যদি এমন কাউকে মনোনয়ন দিয়ে দলের এবং দেশের স্বার্থ অধিক রক্ষিত হয়, তাহলে সবচেয়ে ত্যাগী নেতারাই সবার আগে সেটাকে স্বাগত জানায়। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর 3 সদর আসনে বইছে নির্বাচনী হাওয়া। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটে যাচ্ছেন তাদের কাছে। বিএনপি, জামাত সহ স্বতন্ত্র প্রার্থীরা চালাচ্ছেন অনানুষ্ঠানিক প্রচারণা। একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি ফের দখলে নিতে মরিয়া দলটি। অন্যদিকে জামাত, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরাও চাইছেন আসনটি প্রথমবারের মতো তাদের দখলে নিতে। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। ফরিদপুর জেলায় রয়েছে 4টি সংসদীয় আসন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ফরিদপুর 3 আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তবে 2008 সালে আসনটি দখলে নেয় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এবারে নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক মন্ত্রী ও 5 বারের সংসদ সদস্য প্রয়াত কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ। জামাত প্রার্থী হিসেবে রয়েছেন আব্দুত তাওয়াব। এছাড়া এনসিপি, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। তবে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এই আসনের ভোটাররা বলছেন, দল নয় জনগণের নেতাকেই নির্বাচিত করবেন তারা। এই আসনে এমন একজনকে ভোট দিব যে অবশ্যই তারুণ্যের কথা বলবে, যে সৎ হবে, নির্ভেজাল হবে এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়বে এবং বাংলাদেশের স্বার্থে কাজ করবে, যে সাধারণ মানুষের জন্য কাজ করবে, কৃষকের জন্য যে কাজ করবে, যে ধর্ম ব্যবসা করবে না, এরকম একজন আমি প্রার্থী খুঁজছি। কর্মক্ষেত্রে আমি স্বাচ্ছন্দ্যে যেতে পারবো, কোনো ভয় ভীতি থাকবে না, এই টাইপের একজনকে নিশ্চয়ই বাছাই করবো আমরা। আসনটি ফিরে পেতে মরিয়া বিএনপি। অন্যদিকে প্রথমবারের মতো আসনটি পেতে কাজ করছেন জামাত প্রার্থী। ফরিদপুর এবং বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের দল মেগা প্রজেক্টে যাবে না, এখন মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে। চিকিৎসা, শিক্ষা, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এইসব জিনিস সহজলভ্য করাই আমাদের দলের কাজ। আমি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে ফরিদপুরের নির্বাচনী এলাকা যেটা আমার আছে, এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ব্যবহার করে আমরা মাদক উৎখাত করার জন্য সার্বিকভাবে চেষ্টা করব, জনগণকে সাথে নিয়ে যাব। আসন্ন নির্বাচনে যিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তিনি দল মতের ঊর্ধ্বে থেকে সকলের হয়ে কথা বলবেন, এমনটাই চাইছেন ফরিদপুর 3 আসনের জনগণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জে নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন। সালাম স্টিল ভোটের গাড়ি এখন আছে মানিকগঞ্জ 1 আসনে। আপনারা জানেন যে 1 আসনটি কিন্তু ঘিওর, দৌলতপুর এবং শিবালয় 3টি উপজেলা নিয়ে গঠিত। এখানে প্রায় 4.5 লক্ষ ভোটার রয়েছে। তো আমরা এখানে বিএনপি, জামাত, বিএনপির বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তো এই আসনটিতে আসলে মূলত ত্রিমুখী একটি ভোটযুদ্ধ হবে বলে আমরা আশা করছি। তো এই এলাকায় রয়েছে প্রচুর নতুন ভোটার। আমি এখন আছি মুন্না মেডিকেল কলেজে, এখানে একজন কথা বলবো নতুন ভোটারের সাথে এবং তার কি প্রত্যাশা আগামী যে প্রার্থী সংসদ নির্বাচনের ক্ষেত্রে, আমরা তার সাথে কথা বলবো। এই এলাকায় রয়েছে প্রচুর নতুন ভোটার। আমি এখন আছি মুন্না মেডিকেল কলেজে, এখানে একজন কথা বলবো নতুন ভোটারের সাথে এবং তার কি প্রত্যাশা আগামী যে প্রার্থী সংসদ নির্বাচনের ক্ষেত্রে, আমরা তার সাথে কথা বলবো। দেখুন, এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে প্রথমে মাথায় রাখতে হয় যে একজন যোগ্য প্রার্থীকে আমাদের সরকার প্রধানের বা সরকারের সহকারী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। এই ছিল মানিকগঞ্জ আসন থেকে আমার কাছে ভোটের গাড়ি সর্বশেষ খবর। শহীদুল ইসলাম সুজন, এটিএন বাংলা, মানিকগঞ্জ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
ইলেকট্রোমার্টে নতুন সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রাজধানী মোহাম্মদপুরের শ্যামলী লিংক রোডে গ্রাহকদের আরও সহজ ও উন্নত সেবা দিতে এই সেন্টারটি স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুসফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাতুন নেওয়াজ, পরিচালক নুরুল আজিম সানি, GA মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার জুলহাক হুসাইন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধন উপলক্ষে রয়েছে বিশেষ ছাড়, নান্দনিক ডিজাইনের গ্রি এয়ার কন্ডিশনার ও কনকার আধুনিক ইলেকট্রনিক্স পণ্য। এছাড়া 35টিরও বেশি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড সুবিধা সহ নগদ এবং 3 থেকে 18 মাসের কিস্তিতে পণ্য কেনার সুযোগ থাকছে। দেশব্যাপী নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ইলেকট্রোমার্ট কর্তৃপক্ষ পর্যায়ক্রমে প্রতিটি অঞ্চলে সেলস ও ডিসপ্লে সেন্টার সম্প্রসারণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবারের সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দু 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের প্রায় 5 বছর পর মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপের রাজধানী নেপিদো, ইয়াঙ্গুন এবং মান্দালয় সহ জান্তা নিয়ন্ত্রিত প্রধান শহরগুলোতে কঠোর নিরাপত্তার মধ্যে স্থানীয় সময় সকাল 6টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। তবে চলমান গৃহযুদ্ধের কারণে দেশের প্রায় 1/3 অঞ্চল অর্থাৎ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো নির্বাচনের আওতার বাইরে। সবশেষ নির্বাচনে জয়ী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে বিলুপ্ত ঘোষণা এবং কারাবন্দী অং সান সুচি সহ প্রধান বিরোধী নেতাদের অনুপস্থিতিতে এই নির্বাচনকে প্রহসন বলছে জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব। তবে জান্তা প্রধান জেনারেল মিন হং হেইং একে গণতন্ত্রে ফেরার প্রক্রিয়া হিসেবে দাবি করছেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তাসনিম জারার পর পদত্যাগ করলেন জাতীয় নাগরিক পার্টির তাসনুভা জাবিন। এনসিপির সঙ্গে জামাতের সমঝোতা চূড়ান্ত, জানালেন সহকারী সেক্রেটারি জেনারেল। বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। মনোনয়নপত্র সংগ্রহ কাল শেষ হচ্ছে সংগ্রহের সময়সীমা। হাদির হত্যাকারীরা ভারতে পালিয়েছে, ব্রিফিংয়ে ডিএমপি। শুজার ফয়সালের 2 সহযোগী মেঘালয়ে গ্রেফতার, 7 থেকে 10 দিনের মধ্যে চার্জশিট। হাদি হত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয়, হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। 8 বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি শুরু। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা। এবং ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 31 জানুয়ারি পর্যন্ত বাড়ালো সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।